শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আজ শুক্রবার মানেই আমি সম্প্রীতি আছি আপনাদের সাথে, থাকবো নেক্সট 1.5 ঘন্টা আড্ডা দিব। আজকে আমরা আমাদের সাথে অতিথিরাও আছেন, তবে খুব বেশি খুশির দিন আসলে আজকে আমরা উদযাপন করতে পারছি না। নদীমাতৃক দেশ বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, সেই বাংলাদেশ নিয়ে বুকে প্রাণে নিয়ে কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি, আগলিয়ে দেশের মধ্যে আছি। কিন্তু এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন অপরিকল্পিতভাবে না চাইলেও কিছু দুর্যোগ চলে আসে দেশের মধ্যে, জীবনের মধ্যে। এরকমই একটা সময় কাটাচ্ছি। আমরা জানি আমাদের দেশের প্রায় 12 লক্ষ মানুষ এখন বন্যার মধ্যে, তাদের গৃহস্থলী জিনিস ভেসে যাচ্ছে, ঘরবাড়ি ভেসে যাচ্ছে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, আরও বিভিন্ন জায়গায় এই ধরনের বন্যা হচ্ছে এবং আমরা কে কতখানি পারছি, কিভাবে করে তাদের কাছে হেল্প করতে পারছি, ছুটে যেতে পারছি, কিংবা এখান থেকেও আমরা কিভাবে তাদের কাছে সাহায্য, ত্রাণ, সব ধরনের জিনিস কিভাবে করে হেল্প করতে পারছি, সব কিছু নিয়ে আসলে আজকে আমরা আড্ডা দিব। দেশটা আমাদের, দেশের মানুষগুলো যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকতে পারবো। তারা খারাপ থাকলে আমরা এখানে আসলে সবাই মিলে কতখানি আর হাসি ঠাট্টা করতে পারবো বলেন। তো সেটা নিয়ে আজকে আসলে আমরা কথা বলবো। আজকে আমাদের আড্ডার বিষয় হচ্ছে বিপর্যয় দুর্যোগে মানুষের পাশে। আমরা হাসি খুশি থাকতে ভালোবাসি, কিন্তু তার মধ্যে থেকেও কিভাবে আমরা মানুষের পাশে থাকব সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। এবং আপনারা আমার সাথে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আপনারা কি মতভেদ দেন এবং কিভাবে আপনারাও হেল্প করতে চাচ্ছেন, সব কিছু নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো। এবং তার আগে আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আপু আছে, তাদের সাথেও আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তারা কিন্তু দুজন সঙ্গীত শিল্পী, তো আমরা আবার অনেক গানও শুনবো এর মাঝখানে। মনটা খারাপ, কিন্তু গান শুনে আবার আমরা একটু প্রফুল্লও হতে পারি। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের দুজন সঙ্গীত শিল্পীদের সাথে। আমার সাথে আছেন মিতালি মল্লিক, একজন সঙ্গীত শিল্পী। মিতালি আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। এবং আমাদের সাথে আছেন শাহিনা পারভিন, উনিও একজন সঙ্গীত শিল্পী। ধন্যবাদ শাহিনা আপু, আপনাকে আমাদের এই নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে। কেমন লাগছে আপনাদের দুজনই? খুবই ভালো লাগছে এই দুজনের মধ্যে আসতে পেরেছি। আসলে কদিন আগে সবাই আমরা সকলেই জানি যে একটা আন্দোলন হয়ে গেল, ট্রমার মধ্যে ছিলাম আসলে। তারপরেও লেডিস নেক্সাস থেকে ডাক পেয়েছি, একবার ভাবছি যাব কি যাব না, মনটা এত বিষণ্ণ হয়ে আছে যে একটা কাটাতেই আর একটা দুর্যোগ চলে আসছে। গতকাল রাত থেকে খুবই মনটা খারাপ আসলে। মানে আমি কোনো প্রোগ্রাম পেলে মিনিমাম 3-4 দিন আগে থেকে প্র্যাকটিস শুরু করে দিই, কিন্তু আমার এত মনটা খারাপ যে একটা যেতে না যেতে দেশে আর একটা দুর্যোগ শুরু হয়ে গেল। মানুষ দেখছি, টিভি দেখছি, সংবাদ শুনছি, দেখে চোখের পানি আটকে রাখতে পারিনি। আসলে এত খারাপ লাগছে, মনে হচ্ছে ছুটে চলে যায় ওদের কাছে। সত্যি কথা, জানেন কালকে রাতে আমি একটা যখন ছবি দেখলাম ফেসবুকে, যে একটা ছোট্ট বাচ্চা গামলার মধ্যে একটা গামলার মধ্যে আছে বাচ্চা, হ্যাঁ, তারপর আরেকটা দেখলাম যে একটা ছোট বাচ্চা এরকম একটা গাছের গুড়ির মধ্যে ওকে রেখেছে। আমি আমার বাচ্চাকে এইভাবে, বাচ্চাটা কিভাবে তাকিয়ে আছে। এই জন্য আপু মানে কি বলবো, এত ভারাক্রান্ত মনটা। তারপরেও আপনারা আমাদেরকে এই অনুষ্ঠানে ডেকেছেন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এর মধ্যে আসলে আমাদের চলতে হবে, করার কিছু নাই। এই বিপর্যয়ের মধ্যে আমাদেরকে চলতে হবে, মন ভালো করতে হবে। এবং তার থেকে বড় কথা যে আমাদের সবাইকে যদি এক হয়ে আমরা মোকাবেলা, এটা কিন্তু দুর্যোগ এবং এটা কিন্তু পুরা দেশে ছড়িয়ে থাকলেও ধরেন 12 লক্ষ মানুষ এর মধ্যে আছে, বাকি সব মানুষরা তো এখনো ভালো আছে। সবাই মিলে যদি এক হয়ে আমরা তাদের জন্য কাজ করি তাহলে কিন্তু এটা মোকাবেলা করা সম্ভব। এখনো কিন্তু এমন না যে তাদেরকে আমরা উদ্ধার করতে পারবো না। এটা মনোবল এবং প্রচেষ্টা থাকতে হবে আসলে। যার যার জায়গা থেকে আমি মনে করি বিত্তশালীরা এগিয়ে আসুক, এটাই আমার কাম্য বেশি। কারণ এটাও সত্য যে সবাই মিলে যদি আমরা একটু একটু করে হেল্প করি, যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বা এরকম হোক, আমার মহল্লা হোক, সে একটা অফিস হোক বা একটা প্রতিষ্ঠান যাই হোক না, স্কুল হোক, সবাই যদি একটু উদ্যোগ নিয়ে আমরা এই অসহায়
বন্যাভাসী লোকের পাশে যে যদি আমরা একটু দাঁড়াতে পারি মনে হয় ভালো লাগবে। না তা তো অবশ্যই। সবার আগে আমি একটু জানতে চাবো মিতালি আপু, সঙ্গীত শিল্পী কিভাবে করে সঙ্গীত শিল্পী হওয়া হলো, একটু ব্যাকগ্রাউন্ড আমাদেরকে আগে বলবেন। ধন্যবাদ আপনাকে। সঙ্গীত শিল্পী আসলে জন্মের পর থেকেই মানে গুনগুন করে গান, মানে আমার মা গান গাইতেন, তো সেই থেকে আর কি তারই এটা পেয়ে গেছি হয়তো বা জন্মসূত্রে। তারপরে তো একটা খেলাঘর প্রতিষ্ঠান ছিল, ওখানে শিশু বয়সে যোগদান সৌভাগ্য হয়েছিল। তো ওখানে অনেক গণসঙ্গীত, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো মানে শেখার সৌভাগ্য হয়েছিল ছোট বয়সে আর কি। তারপরে ওস্তাদ ছিলেন, তার তালিম নিয়েছি। তারপরে বেতার টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমি, মানে বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং সঙ্গীত শিক্ষিকা হিসাবেও আছি। তো মোটামুটি দর্শক শ্রোতাবৃন্দের যে ভালো লাগা থেকেই আসলে একটা শিল্পীর স্থান পায়। তাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু একটা শিল্পী কখনোই সেই জায়গায় আসতে পারে না। তো সবার আশীর্বাদ, দোয়া এটা ছিল বলেই আজকের এখানে আসতে পারছি। অবশ্যই অবশ্যই। তো একজন শিল্পী তখনই প্রস্ফুটিত হয় যখন তার দর্শকদের ভালোবাসাটা প্রাণবন্ত হয়, প্রাণে টাচ লাগে, মনোমুগ্ধ হয়ে যায় যে একটা সঙ্গীতে তার মনের চাহিদাটা পূর্ণ হয়। তো এ মর্মে আমি একটু বলি যে দেশের যেই দুর্যোগ মোকাবেলায় আমি যেখানে আসতে পেরেছি বা আমাকে ওনারা যে আমন্ত্রণ জানিয়েছেন নেক্সাস টেলিভিশন, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে মর্মে আমরা এই দুর্যোগে আমরা দু একটা গান নিয়ে আসছি, যে দেশের গান, দেশের উপরে যেটা গান গাওয়ার এই মর্মে সৌভাগ্য হয়েছে ওনাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে। তো সেই মর্মে এখন মানে তো গান অবশ্যই গানই আজকে শুনবো। মনটা তো খুব খারাপ, শুধু আমার না, দর্শকদের সবারও মনটা খারাপ। একটু গানগুলো যদি শুনি, দেশের গানগুলো, এগুলো আসলেই আমাদের মনটাকে আরো সাহস দিবে মোকাবেলা করার জন্য। সেই তো মানে শিল্পীদের আসলে গানই হয়েছে অস্ত্র, শিল্পীর হাতিয়ার তো গান, হাতিয়ার। সেটা যদি আপনি আমাদের মুক্তিযুদ্ধ বলেন, যখনই যেখানে বলেন, সঙ্গীত শিল্প হচ্ছে শিল্পীর গানে গানে অনেক মানে উৎসাহ বা শক্তি অর্জন করাইছেন দেশের। তো সেই হিসাবে আমরা এখন একটি গান শুরুটা চলেন শুনে ফেলি আগে গান। মুক্তির মন্দির শোভানোতলে, শহীদ যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল ও যারা শহীদ হয়েছেন এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে তাদের যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে আমরা মুক্তির মন্দির সোপানোতল তলে গানটি গাইছি, আমরা দুজনেই গাইছি। আসলে এখান তো বাদ্যযন্ত্র নেই, নাই, ঠিক আছে, মুখে মুখে একটা অন্যরকম অভিজ্ঞতা। চলেন মুক্তির মন্দির সোপানোতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানোতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপানোতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বাহ,
খুব সুন্দর, খুব সুন্দর। শাহিন আপু, আপনার সঙ্গীত শিল্পী হওয়ার পিছনের স্টোরিটা বলেন। কিভাবে সঙ্গীতটাকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দিলেন? কত বছর বয়স থেকে এই করা হয়? ছোটবেলা থেকেই গানের সাথে আমি যুক্ত। আসলে ফ্যামিলি থেকেই মা ভীষণ, মা আমার মতো এরকম মানে প্রফেশনাল শিল্পী না, কিন্তু আমার মা ভীষণ ভালো গান করতে পারে এখনো। এখন বয়স হয়েছে, তারপরেও সে যা করে মা আমারও কেন জানি মনে হয় যে এখন আমি ওই জায়গায় যেতে পারি। হাতে খড়ি কি মায়ের মায়ের কাছে, মার থেকে শুনেছি, শুনে হাতে খড়ি হয়েছে ঝিনেদাহ বুলবুল চৌধুরী, আচ্ছা, ঝিনেদার উস্তাদ উনি। তারপরে অজয় কুমার দাস, ওনাদের হাতে আমার হাতখড়ি হয়েছে, ঝিনেদাতেই ওনারা থাকেন। তারপরে আমি আস্তে আস্তে ঢাকাতে আসি, এখানে মিউজিক কলেজে পড়ার সৌভাগ্য হয়। তারপরে আমার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি সঙ্গীতের উপরে অনার্স মাস্টার্স করেছি ক্লাসিক্যালে। আচ্ছা, করে এখন আমি বাংলাদেশ টেলিভিশন, রেডিও, সেই সাথে আমি হিট ইন্টারন্যাশনাল স্কুলে গানের শিক্ষিকা হিসেবে আছি। আচ্ছা, বহু বছর আছি। বাহ, তাহলে তো গানে গানেই চলে যাচ্ছে দিন। হ্যাঁ, গানে গানেই চলে যাচ্ছে। চেষ্টা করি আসলে বাচ্চাদের গান শেখাই স্কুলে, প্লে থেকে স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত মিউজিকটা আমাদের বাধ্যতামূলক। আচ্ছা, আচ্ছা। আমরা অন্যান্য সাবজেক্ট যেমন নেওয়া হয়, এখনকার দিনে আমি ম্যাক্সিমাম স্কুলেই দেখেছি একটা মিউজিক ক্লাস আলাদাই হয়, আমার আলাদাই হয় কারিকুলামে, সেটা হ্যাঁ কারিকুলামের মধ্যেই আছে। কারণ আমি বলবো কি, এই জেনারেশনের বাচ্চাদের এত পড়াশোনার প্রেসার প্লাস এত দূরে স্কুল, ট্রাফিক জ্যাম সব মিলায় আমাদের সময় ছোটবেলায় যেরকম মারা আলাদা করে নাচের গানের স্কুলে নিয়ে যেত, এখন মারাও ব্যস্ত, সবখানে নিয়ে যাওয়া হয় না। স্কুলেই যদি শিখিয়ে দেয়া হয় তো তাহলে শিখতে পারে, তো এটা আছে আর কি, ওদেরকে শিখাচ্ছি। আবার আমি বাংলাদেশ টেলিভিশনে আছি, বেতারে আছি, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি আমি। আচ্ছা, এই গানের মধ্যেই আছি, গান ছাড়া আর না। এই শাহিনা আপু তো ম্যারিড, আমি ম্যারিড। তো মানে হাজবেন্ডের কাছ থেকে কিরকম সাপোর্ট পাওয়া যায়? আমি, আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ। এই দিক থেকে ওর কোনো মানে, অনেকের কাছে অনেক কিছু শুনি যে হাজবেন্ড করতে দেয় না বা শ্বশুরবাড়ি থেকে অনেক অবজেকশন, আমার এই দিক থেকে কোনো বাধা নাই। আমার হাজবেন্ড ভীষণ ভালো, আমি একটু গলা টলা রেওয়াজ না করলে বলে কি ব্যাপার, গান টান কি ভুলে গেলে নাকি, গান ছেড়ে দিয়েছো, এমন কথা বলে সে চাই যেন আমি সবসময় সাধনা করি, আমি যেন সাধনার মধ্যে থাকি। আমার হাজবেন্ড ভীষণ ভালো, এই দিক থেকে আমি বলবো খুবই লাকি। অবশ্যই লাকি, খুব লাকি শিল্পীর জন্য। এবং আমার শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালো, তারা মানে আমার ননদগুলো, ওরা সবাই গান লাকি খেলা। একটা ছোট্ট বিরতিতে যাব, এসে আপনার আরো দাম্পত্য জীবনও জানবো এবং আপনারও। আপু, দর্শক, আমরা আজকে আড্ডা দিচ্ছি, মনটা একটু ভালো রাখার চেষ্টা করছি গান দিয়ে, তাই আমাদের সাথে দুজন সঙ্গীত শিল্পী আপু আছেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আজকে আমরা কথা বলছি দুর্যোগ মোকাবেলায় কিভাবে আমরা একসাথে হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা জানি পুরা বাংলাদেশে প্রায় 13টা জেলায় প্রায় 30 লক্ষ মানুষ আজকে বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কেউ স্বজন হারাচ্ছে, কেউ বাড়িঘর তো হারাচ্ছে, সব কিছু হচ্ছে। কিভাবে করে তাদের পাশে আমরা যেতে পারি, কিভাবে করে আমরা এখান থেকেও তাদেরকে সাহায্য করতে পারি, সব কিছু নিয়ে আসলে আমরা আজকে কথা বলছি। মনটা আমাদের একদমই ভালো নেই, তাও আমরা একটু গান শুনে যদি কিছুক্ষণের জন্য মনটাকে একটু ভালো রাখতে পারি, আপনাদেরকেও একটু আমরা সতেজ করতে পারি, সেটাই আমাদের আজকের প্রচেষ্টা। আমাদের বন্ধু আপু, মিতালি আপু এবং শাহিনা আপু, ওনাদের সাথে কথা বলছিলাম। মিতালি আপু, আপনার কি মনে আছে লাস্ট আমাদের দেশে 98-তে বন্যা হয়েছিল, 88-তে একটা বড় রকমের বন্যা হয়েছিল, 93 সালেও একটা ভয়ঙ্কর বন্যা ছিল। তো আপনার ছোটবেলার স্মৃতিতে কি আছে, কোন সালেরটা আপনি ফেস করেছেন? মানে ওই সময় আসলে ছিলাম দেশের গ্রামের বাড়িতে ছিলাম। হ্যাঁ, সম্ভবত আপনার আমাদের বাড়িতে জল ওঠেনি, হ্যাঁ পানি উঠেনি, তো আপনার চতুর্দিকে পানি বোঝাই হয়ে গেছে। তো ওই সময় ভয়ঙ্কর, আসলে ভয়ঙ্কর এটা কথা বলছে, এটা মানে ওই সময়েরই কথা মনে হয়। আচ্ছা, ওকে, 98 সালের দিকের হয়তো আপনি বলছেন কি, নাকি 88টার কথা বলছেন?
98 মানে এরকম কোনটা 88টা আমার মনে ছিল নেই। হচ্ছে ভয়ঙ্করটা, যেটা সবখানে হয়েছিল। আমার তখন বয়স ছিল 1.5 বছর এরকম কিছু একটা, অতখানি মেমোরিতে নাই, বাট আমার ওইটাই। একটুখানি ভাষা আছে যে নৌকায় আব্বু আমাকে নিয়েছিল। কি ভয়ঙ্কর কি একটা ভয়ঙ্কর স্মৃতি, মানে স্মৃতি। চিন্তা করেন যে মানে দেখেন এ পর্যন্ত এসেও কিন্তু সেই রেখাপাত করছে মানুষের হৃদয়ে। দুর্যোগ সেই তো আসলে ভয়ঙ্কর, হ্যাঁ দুর্যোগ তো হয়ে যেতেই হয়ে পারে, যেতেই পারে। কিন্তু সেটার থেকে বড় কথা হচ্ছে কিভাবে সেটাকে ফেস করি আমরা। সেটাই। এই মুহূর্তে আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে এরকম 13টা জেলার মধ্যে কোথাও যারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত? সেরকম নেই যদিও, তবে বাংলার শিশু বন্ধু বলি, বাবা মা ভাই বোন সবার জন্য তো প্রাণ কাঁদারই কথা। কারণ অবশ্যই। এই অবস্থা আমার আত্মীয় থাকুক বা নাই থাকুক, এরাই তো আমাদের স্বজন, এরাই তো আমাদের ভাই বোন, তাই না? তো এই অবস্থার আমি দুপুর রাত্রেও এই গত গেল যে রাত, দুপুর রাত্রে আমার ঘুম ভেঙে গেল, হঠাৎ চিন্তা করি তো আমরা এত ভালো আছি, কিন্তু না জানি মানে কি অবস্থার মধ্যে মানুষ যে পানিতে ডোবা, যে কি অবস্থার মধ্যে তারা আছে। আসলে আজকে সকালবেলা বুঝতে উঠে পারছেন? যেরকম নিউজে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ফেনীতে একটা জায়গায় লিখলো যে ফেনীতে এখন আপাতত আর ত্রাণ না পাঠাতে, কারণ ওখানে এতই খারাপ অবস্থা যে হেল্প করতে গেছে এরকম একজনও আবার ভেসে উঠেছে, মারা গেছে। তো ওখানকার অবস্থা খুব খারাপ। পরক্ষণে আবার জানলাম যে আছে ওখানে যারা সাহায্য করতে গেছে, কিছু কিছু এখনো আছে, সাহায্য চলছে, কিন্তু অবস্থা আসলে বেশ খারাপ, বেশ খারাপ। তো শাহিনা আপু, আপনি বলেন আপনার কি মেমোরিতে আছে 88 সালে সেই ভয়ানক? একটু মনে আছে, ছোট ছিলাম আমি। বাড়ির সামনে একটা বড় মাঠ ছিল, আমাদের তখন একতলা বাড়ি ছিল আর কি। সেই একতলা প্রায় এই পর্যন্ত, মানে মাজা পর্যন্ত পানি উঠেছে, আর পুরা মাঠেও অনেক পানি, কিন্তু মাছ আশপাশে অনেক পুকুর ছিল, সেই পুকুরগুলো ভেসে গেছে, সব মাছ আমি দেখছি, আমার আশপাশে সবাই মাছ ধরছে। তো আমিও আবার ছোট ছিলাম, তো আমি আবার পানি দেখলে আমার আবার খুব আমি নেমে পড়েছি, সবাই মাছ ধরছে, আমিও মাছ ধরা শুরু করলাম, মানে পানির মধ্যে নেমে গেছে। হ্যাঁ, ওই পানির মধ্যে, ছোট, বেশ ছোট। তো মা বকা দিচ্ছে, এই কেন যাচ্ছ ডুবে যাবে। আমি বলছি না, এত পানি তো হয়নি, তাও বেশ বললাম যে এই পর্যন্ত ওই যে মাছ মারছে সবাই দেখছি, আমিও নেমে পড়েছি পানির মধ্যে, আমিও বেশ কিছু মাছ ধরলাম। সবচেয়ে বেশি আতঙ্কটা আসে হচ্ছে রাতের বেলা, যখন ইলেকট্রিসিটিটা থাকে না, ওই সময়টা আসলে খুব ভয়টা লাগে। ওইখানটায় কিন্তু ইলেকট্রিসিটি নেই, নাই তো, পানি কিছু নাই তো ওখানে, তো ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, খাওয়ার পানি নাই, কিছুই তো নাই, ভয়াবহ অবস্থা। কোন রকমে জাস্ট বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রতীক্ষা ওই সময়। তারপর ওইটা দেখেছেন কি, সব চালের উপরে বসে বসে আছে, কেউ গাছে ঝুলে আছে, ওগুলা দেখে মানে আমার আজকে রাত্রে ঘুমও হয়নি ভালো। আমার মনে হয় কি, যেরকম আমরা অনেক সময় ভাবি যে কি করতে পারি, এখান থেকে কি করা যেতে পারে, ছোট ছোট জিনিসও কিন্তু আসলে, আমি কালকে এই ধরনের কিছু পড়াশোনাও করছিলাম, হ্যাঁ, তো দেখলাম যে সিম্পল একটা টর্চ লাইটও যদি আপনি 100টা টর্চ লাইট বিভিন্ন জায়গায়ও যদি দিয়ে পাঠান, কারণ ওখানে এই যে বললাম ইলেকট্রিসিটিটা নাই, টর্চ লাইট কিন্তু অনেক হেল্পফুল, মানে যেভাবে মানে হ্যাঁ, একটা ফ্যামিলি যদি একটা টর্চ লাইটও পায় অ্যাটলিস্ট রাতের বেলা, সন্ধ্যার সময়, হ্যাঁ, সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্পফুল। তারপর শুধুমাত্র মানে চাল ডাল দিলে তো কোনো লাভ নেই, ওটা তো রান্না করে খেতে পারবে না, শুকনো খাবার রান্না করে দিলেও অনেকে আছে না যে একটু বড় বড় ডেক ভরে যদি একটু রান্না করে ওদেরকে একটু, যে আশ্রয় কেন্দ্রগুলো আছে বিভিন্ন জায়গায়, যে 1,88,000 লোক যারা মানুষ কিনা আশ্রয় কেন্দ্রগুলো যারা আশ্রয় নিয়েছে, যদি যারা বিত্তশালী আছে বা আমরাই যারা আছি না কেন, তারাও যদি একটু সবার সহযোগিতা নিয়ে একটু রান্না করে নিয়ে যে তাদেরকে গিয়ে একটু খাওয়ানো, তার মনে হয় মনটা ভরতো, এরকম মনে হচ্ছে যে চলে যায় ছুটে এক্ষুনি ওদের কাছে চলে যায়।
আসলে তাই না, খুব খারাপ মনটা লাগছে, সারাটা খুব। কোন উৎসুক করছে, কিছু না অল্প কিছু করেও যদি একটু করা তাহলে যেতে পারে, মনটা যে ভালো লাগে যে তাদের জন্য কিছু করতে পারছি। পারলে আসলে। ইভেন এরকমও আছে জানেন, কিছু কিছু সংগঠন আছে, অনেকে হয়তো সেটা জানেও না, শিল্পী সমিতি আছে, আমি শিল্পী তাদেরকে সমিতি চিনি, দৃশ্যমান শিল্পী সমিতি, সেখানে 450 জন শিল্পী আছেন, আমিও তাদের মধ্যে একজন অন্তর্ভুক্ত। তারা কিন্তু গতকালকে রাতেই, হ্যাঁ, তারা রওনা দিয়েছে, তারাও কিছু ফান্ড কালেক্ট করেছে। তারপর এছাড়াও আরো কিছু শিল্পী আছে, তারপর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পার্সোনাল বলেন, আবার বিভিন্ন কোম্পানি থেকে বলেন, সবাই কিন্তু ফান্ড রেজ করে যাচ্ছে। তো যদি একা নাও সম্ভব হয়, আশেপাশে একটু খোঁজ নিল, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই সবার সাথে তো কানেক্টেড, চাইলেই কিন্তু 100 টাকা, 500 টাকা, 5000 টাকা, 50,000 টাকা কত দিকে চলে যায়, তাই না? একটু যদি আমরা সবাই সহযোগিতার হাত বাড়াই, আমার মনে হয় ওদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে, এটা মনে তবে করছি। এটা একটা কথা যে বিভিন্ন জায়গায়, যে ফেনী, নোয়াখালী এই সাইডে যেরকম পানি বেড়ে যাচ্ছে, তবে কিছুক্ষণ আগে যেরকম আমরা জানলাম যে খাগড়াছড়ি, রাঙামাটি ওই সাইডে আবার পানি একটু কমছে। হ্যাঁ, এই পর্যটকরা আটকিয়েছে ওখানে, অনেক পর্যটক ওখানে আটকিয়েছে, যারা কিছু গেছে পানি তারা আসতে কমেছে, পারছে না। তাই না? মানে একটা সময় আমরা ছোটবেলায় গান গেতাম না যে আল্লাহ মেঘ দে, পানি বৃষ্টি দে, পানি দে। এরকম একটা বৃষ্টি দে। এখন মনে হয় আবার কোন একটা গান আমরা যদি শুনি যে আল্লাহ এগুলো সব সরাই দাও। আসলে সবকিছু আমরা মানুষ, আমরা সায়েন্টিফিক ভাবে অনেক কিছু আগায়, কিন্তু সবকিছু কিন্তু আসলে সৃষ্টিকর্তার উপর হাত আছে। উনি চাইলে কিন্তু আসলে 5 দিনের মধ্যে এই বন্যা কিন্তু আসলেও সরে যাওয়া সম্ভব, সবকিছুই তার হাতে। শুনলাম যে নাকি পানি 48 ঘন্টার মধ্যে নাকি ইনশাআল্লাহ আমরা আসলে সবাই একটু নাকি পানি সরবে, এটা শুনছি। আশা করা যায়। এত হঠাৎ সুন্দর করে একটা আসলে দেশ আমাদের, দেখেন ধনধান্যে সবুজ, তার মধ্যে হঠাৎ করে কিন্তু দুর্যোগ আসলে আমাদের নিজেদের মানুষরা এত কষ্টে আছে, একদম ভালো লাগে না। চলেন আমরা একটা গান শুনে একটু মনটা আবার ভালো করি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা একটু দেশের উপরে গান করি, ধনধান্যটা একটু চেষ্টা করি আর কি, গাই। অবশ্যই। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। খুব সুন্দর, চোখে পানি চলে আসলো। আসলে সত্যি সুন্দর একটা গান। আশা করি যেন আসলে এই দুর্যোগটা চলে যায়, আমরা যেন সুন্দর সেই ধনধান্য দেশটাকে আবার ফেরত পাই। দর্শক, আমরা সুন্দর গান শুনছি, আশা করছি, দোয়া করছি, প্রার্থনা করছি যেন এই দুর্যোগটা আমরা সবাই মিলে একসাথে মোকাবেলা করতে পারি। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।
দর্শক, চলছে আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আড্ডা দিচ্ছি আমাদের এই দুর্যোগ সময়টাকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি সেটা নিয়ে, এবং আমাদের স্টুডিওর অতিথি আপুদের সাথেও। এবং আপনারাও কিন্তু আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। আপনাদের যে মনোভাব এবং আপনারা কে কোন জায়গা থেকে কিভাবে কি করছেন এবং আমরা কি করতে পারি সেগুলো নিয়েও কিন্তু কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। শাহিনা আপু, আপনার সাথে বলছিলাম যে আমরা কিন্তু জাতি হিসেবে খুব একতাবদ্ধ একটা জাতি। যখনই যেই দুর্যোগই আসুক আমরা কিন্তু সবাই এমনিতে খুব নরম আমাদের মনটা। সত্যি কথা, আমি এটা সবসময় বলে থাকি যে আমরা খুব একতাবদ্ধ এবং নরম মনের একটা জাতি। আমরা কিন্তু আসলে সবাই মিলে এক হয়ে মোকাবেলাটা করতে পারি। আপনার জানা মতে কে কী করছে? তবে আরেকটা জিনিস যেটা হবে, আমরা দেখতে পাচ্ছি যে অনেক পশুও কিন্তু, গবাদি পশু ওই সমস্ত এলাকাতে যে 13টা জেলা এতখানি যে ক্ষতিগ্রস্ত, আমাদের ম্যাক্সিমাম মানুষই কিন্তু ওই সমস্ত জায়গাতে গবাদি পশুর উপর তাদের জীবিকা হচ্ছে। পশু পাখির জন্য কিন্তু এনাফ খাবার কিংবা এনাফ সাহায্য যাচ্ছে না। প্লাস শিশুদের জন্য যেরকম অনেক কিছু যাচ্ছে, হয়তো শুকনা খাবার যাচ্ছে, কিন্তু শিশুদের জন্য যতখানি যেটা দরকার, হয়তো একটা দুধের বটল দরকার কিংবা কিছু খাবার যেটা বাচ্চারা খেতে পারে, এমন কিছু কিন্তু সবসময় যাচ্ছে না। তো সেদিক থেকেও একটু আমাদের চিন্তা রাখতে হবে যে শিশু খাবার, পশু পাখির খাবার, সব দিকগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা রাখা দরকার। আপনার কি মতামত শাহিনা আপু? কি করা হচ্ছে, কি করা যেতে পারে? এটা হচ্ছে যে সবাই মিলেই করতে হবে, আমার একার পক্ষে তো সম্ভব না। এটা অলরেডি শুরু করে দিয়েছে অনেকে, দেখলাম আমার পরিচিত একজন আছে মনীষা চক্রবর্তী, উনি বরিশালে আছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ করে উনি। দেখলাম বরিশাল জেলা থেকে বিকাশ নাম্বার দিচ্ছে যে তোমরা যারা আছো নগদ টাকা যারা পাঠাও তারা এই বিকাশ নাম্বারে জাস্ট বন্যার জন্য পাঠাচ্ছে, এটা উল্লেখ করে পাঠাও। দেখলাম আজকে ফেসবুকে দিয়েছে, দেখলাম। এবং সে বলেছে যারা এটা না দিতে পারো, অনেকে ওষুধ, স্যালাইন, প্যাড, যা যা দেওয়ার দরকার, এগুলো আবার শুকনো খাবার দেখলাম, এগুলো বলেছে যে তোমরা যদি দিতে চাও বা আপনারা যদি দিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন। এটা এই ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে সোশ্যাল মিডিয়াও কিন্তু বেশ ভালো একটা ভূমিকা রাখতে পারে, প্লাস আমাদের যে মিডিয়া জগৎগুলো আছে। কারণ আপনি দেখবেন, এটাও ঠিক, আমরা জানতে পারছি যে ফেনীর অবস্থা খুবই খারাপ, কিন্তু আসলে কিন্তু বাংলাদেশের 13টা জেলার অবস্থা খারাপ, শুধু ফেনী না। ধরেন এই যে রাঙামাটি, খাগড়াছড়ি, কিন্তু পার্বত্য জায়গাগুলোতে ওখানে কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য এখনো যে পৌঁছায়নি। কিছু কিছু জায়গায় যাচ্ছে, আসলে অনেক জায়গায় অনেকখানি সাহায্য গেছে। প্রাণপণ চেষ্টা করা হচ্ছে তাদেরকে কিভাবে নিয়ে আসা যাবে আশ্রয়স্থলে। দেখলাম ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও দেখলাম আজকে তারা গুছাচ্ছে, অলরেডি তারা ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বিভিন্ন জায়গায়, শুধু ফেনী না, দেখলাম যে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে। তো এটা আসলে সবাই মিলে করলে এটা মোকাবেলা করা সম্ভব। সবাই যদি কিছু কিছু করে যদি আমরা একটু সাহায্য সহযোগিতা করি, মনে হয় এটা মোকাবেলা করা সম্ভব। এবং এটা কিন্তু আরেকটা জিনিস, ধরেন গৃহস্থলী জিনিস হয়তো আমরা রক্ষা করতে পারবো না, সেটা পানিতে অ্যাটলিস্ট মানুষগুলোকে আমরা রক্ষা করি। এন্ড তারপর শুধু বন্যা চলে গেলে কিন্তু না, বন্যা পরবর্তী যে পর্যায়টা সেটাও কিন্তু অনেক কঠিন। তাদেরকে আবার স্বাভাবিক জীবনে যে ফেরত নিয়ে যাওয়াটা, সেটাও কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে। ঠিক সেটাই। মল্লিকা আপু, আপনি কি বলবেন সেক্ষেত্রে? মল্লিকা আপু, বলছি যে সবাই যদি এইভাবে এগিয়ে আসি আমরা, তো এখন দেশের যে পরিস্থিতি, এটা একার পক্ষে কখনোই সম্ভব না। এবং দেখছি যে উনি যেটা বলছেন পারভিন আপু, যে ওই ছেলেরা শিক্ষার্থীরা তারা চলে আসছে, তারপরে বিভিন্ন সংগঠন থেকে কিন্তু আরো আসছে, সংগঠন থেকে আসছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফোন নাম্বারগুলো শেয়ার করা হচ্ছে যে কোন কোন নাম্বারে কে কে দিচ্ছে। দেখলাম অনেকেই দিচ্ছে এবং অলরেডি শুরু হয়ে গেছে, চলে গেছে তারা। আবার দেখলাম স্পিড বোট টোট নিয়ে যাচ্ছে, দেখলাম সেটাও দেখলাম। তো এটাতে হচ্ছে যে এইভাবে যদি আমরা এই বন্যা ভাসীদের পাশে দাঁড়াই, আমার মনে হয় আমরা ওভারকাম করতে পারবো।
তো এক্ষেত্রে আবার আরেকটা জিনিস হচ্ছে একটু ট্রাস্টেরও ব্যাপার থাকে, হ্যাঁ, যে ট্রাস্টের কার ব্যাপার কাছে আছে। টাকাটা অনেকে দিচ্ছি, আপু হ্যাঁ সঠিক ঠিক জায়গায় বলেছেন, পৌঁছাচ্ছে নাকি। যাচ্ছে কিনা, তারা আদৌ দেবে কিনা, ট্রাস্টেরও এটা একটা একটা বিষয় আছে। কথা, এটা আপনি সত্যি এটা কথা। কিন্তু আপনি সত্য কথা বলেছেন যে হ্যাঁ। আমিও তো আমি আমার মনটা খুব কাঁদছে, আমার মনে হচ্ছে যে আমি এই বিকাশ নাম্বারগুলো নিয়ে আমি এখানে টাকা পাঠাই, এখানে বলি এই পাঠাবো, কিন্তু আবার পরক্ষণে মনে হচ্ছে আমি যে পাঠাবো ওনারা কি পৌঁছবে কিনা? দিবে। হ্যাঁ, হ্যাঁ। তখন মনে হচ্ছে না, আমার বিশ্বস্ত তো কয়েকটা জায়গা আছে, আমার বিশ্বস্ত জায়গা আছে, যেমন মনীষা চক্রবর্তীর কথা বললাম যে আমার বিশ্বস্ততার জায়গা আছে, আমি যদি ওকে আমি পাঠাই আমি জানি ওরা দিবেই। আমার মনে হয় কি এক্ষেত্রে যেরকম আদমশুমারির ব্যাপার ছিল না যে ভোটের সময়, এরকম যদি হয় যে প্রতি 200 জন কমিউনিটির মধ্যে একটা করে যদি 3-4 জনের বানানো যায় যে এই 4 জন হয়তো যাবে ত্রাণটা নিয়ে, তাহলে 200 জন মিলে যদি দেখেন 2000 টাকা করেও দেয়, তাহলেও কিন্তু 2000 রাখেন আপনি, যদি 1000 করেও দেয়। আমি বলি যে 500 টাকা করে দাও, হ্যাঁ, তাও যেভাবে যদি পারবে। কিন্তু দেয়, দেখেন তাও হয়ে 200 যাবে। জনের মধ্যে 4 জনের যদি এরকম করে কমিটি করে সাহায্য নিয়ে যায়, তাহলেও কিন্তু সম্ভব এই মানুষগুলোকে সম্ভব। রক্ষা করা। কিন্তু ওই যে উদ্যোগ নেওয়াটা, উদ্যোগটা নিতে ওই যে হবে বলে না আসলে। যে সবার আগে একজন কিন্তু এগিয়ে থাকে, উদ্যোগ কিন্তু এভাবেই আসে, তবে একজনের পাশে আবার 10 তবে জন আমরা আসে। কিন্তু কেউ বসে নেই আপু, সবাই দেখেন যে যার জায়গা থেকে দেখছি তো যে যাচ্ছে করছে, কেউ কিন্তু আমরা বসে নেই, দেখছি। আমি না যাই কিন্তু আমার আরেকজন যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই এই বন্যাটা নিয়ে তাদেরও কিন্তু অনেক চিন্তা ভাবনা আছে। তবে এই ক্ষেত্রে আবার আরেকটা যেটা বলবো যে প্রিভিয়াস কিছু দিনে আমরা যেরকম শিক্ষার্থীদের যে মানে সাহসের পরিচয় আমরা দেখেছি, যে ট্রাফিক সিগন্যাল সবকিছু তারা করেছে, এখন কিন্তু শিক্ষার্থীরা আবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদের সামনে ফান্ড রেইজ করছে বন্যার্থদের জন্য। অ্যাটলিস্ট আমি বলবো শিক্ষার্থীদের কিন্তু আমরা আসলে সেই বিশ্বাসের জায়গাটা তারা অর্জন করেছে। তো আপনার এরকমও যদি হয়, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এমনও যদি হয় যে জানছি না কাকে ট্রাস্ট করব, টাকা দিব, অ্যাটলিস্ট ওই নিজের মহল্লায় যদি আমার স্কুলেই তো আছে, আমার স্কুলে সব টিচাররা মিলে যদি আমরা একটা ফান্ড তৈরি করি, তারা তো আসলে ইয়াং জেনারেশন, মানে তাদের যে শক্তিটা সেটা কিন্তু অন্যরকম। সো তারা ফান্ড রেইজ করে যদি এভাবে করে যায়, সেখানে কিন্তু যার এলাকার শিক্ষার্থীদের কিন্তু দিয়েও একটা কমিটি করে যাওয়া অনেক বড় একটা তহবিল তৈরি করা সম্ভব। আজকে এই যে আমাদের যে সমন্বয় গ্রুপ, তারাও কিন্তু আজকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রায় বিভিন্ন জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটির ওখানে 35 লক্ষ টাকা তারা অলরেডি রেইজ করে ফেলেছে, প্লাস আরো অনেক শুকনা খাবার যে যেভাবে পারছে। তো এরকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, তাদের সামনে তারা বসে কিন্তু রেইজ করছে। তো ঘরে না থেকে যদি একটু বের হয়ে যা পারি, মোকাবেলা করার ইচ্ছা থাকলে কিন্তু করা সম্ভব আমি মনে করি। এই যে দেখেন আপনারা মানে এখন ধরেন কোথাও গিয়ে প্রোগ্রাম করতে, পার্টি করতে, কিংবা একটা রেস্টুরেন্টে আপনি যদি একবেলা না খেয়ে সেটাও যদি আপনি সেখানে দেন, তাহলেও কিন্তু আসলে হেল্পটা হয়, অনেক হেল্প হবে। সবাই আপনি ঠিক বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই ছেলে মেয়েগুলাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যদি এই তহবিলটা তৈরি করে, তো বিশাল অঙ্কের একটা যাই হোক উঠে আসবে আর কি। সত্যি কথা, সেটাই। শাহিন আপু, আপনি একটা গান আপনার কাছে থেকে আমরা তাহলে এখন একটু শুনি। আসলে অনেক মোকাবেলার কথা বলছি, আসলে মনে হচ্ছে আমাদের মনটা এখানে পড়ে আছে, মনটা এখানে, শরীরটা আছে, মনটা আসলে ওখানে না, ওখানে পড়ে আছে। এটাও সত্য, মনটা ভারাক্রান্ত, মনটা খুবই খারাপ বললাম, রাতে ঘুমই হয়নি আমার। তারপর ভাবছি টেলিভিশনে আসবো, প্রোগ্রাম আছে আজকে, মানে কেমন যেন একটা লাগছে, তার মাঝেও আসলে এসছি। যাই হোক, অবশ্যই শ্রোতা বন্ধুদেরকে একটু মানে মনটা ভালো করার চেষ্টা করছি আর কি। তো চেষ্টা করছি, আমি একটা গান গাইবো রবীন্দ্রনাথের, সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান। খুব সুন্দর গান। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান।
সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে পূর্ণা ম্রিয়মান। আ আ মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। আ আ সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হই না ম্রিয়মান। আ আ আসলে একদম যথাযথ একটা গান, এই সময়ের একটা যথাযথ গান। সংকটের সময় আসলে আমাদের সবাইকে মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। এই মুহূর্তে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে, সাহস রাখতে হবে। যত বড় দুর্যোগ আসুক না কেন মোকাবেলা করতে হবে আমাদেরকে। পারফেক্ট গানটা রবীন্দ্রনাথের অসাধারণ একটা গান, অসাধারণ আসলে সমস্ত সব সময়ের জন্য একটা গান, সব সময়ের জন্য একটা গান, সমস্ত পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি আমাদের জুমের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের সাথে জয়েন করেছেন মিষ্টি আপু, শানু আপু, রেবেকা আপু। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা একটা ছোট্ট বিরতি সময় এসেছে, ফিরে আমরা আপনাদের সাথেই কথা বলা শুরু করব। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা কথা বলছিলাম দুর্যোগে মানুষের পাশে কিভাবে আমরা থাকতে পারি সেটা নিয়ে। আমাদের সাথে জুমে আমাদের আপুরা জয়েন করেছেন। আমি চলে যাব আসলে সরাসরি জুমে। আমি মিষ্টি আপুকে দেখতে পাচ্ছি। মিষ্টি আপু, এত সুন্দর নাম মিষ্টি আপু, মিষ্টি কথা শুনতে চাই। আসলে মনটা আমাদের সবার এত খারাপ হয়ে আছে। আমরা আসলে দুর্যোগ নিয়ে আজকে কথা বলছিলাম। আপনার কোনো আত্মীয় এরকম 13টা জেলার মধ্যে আছে মিষ্টি আপু, এবং তাদেরকে খোঁজ নেওয়া হচ্ছে, কি অবস্থা? সম্প্রীতি, অসংখ্য ধন্যবাদ, শুভ সন্ধ্যা। অনেক আরো বেশি ধন্যবাদ এত সুন্দর করে আমাকে অ্যাড্রেসিং করার জন্য। তো আপু, এই এর মধ্যে আমরা তো নর্থ বেঙ্গলের, আর বেসিক্যালি আমরা ঢাকার। ওখানে আমাদের কোনো আত্মীয় নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পরিচিত একজন আছে যে নোয়াখালীতে থাকে, নোয়াখালীর মাইস্তিতে। ওদের বাসায় পানি উঠে গেছে। তো আমি আজকেও খোঁজ নিয়েছি, আছে মোটামুটি, ওদের ঘরের ভিতরে চালা টালা করে আছে। তো জিজ্ঞাসা করলাম আমরা হোয়াট ক্যান উই ডু, বলে না আপু এখনো ভালো আছি, দোয়া করেন, এই আর কি। তা পরিস্থিতি দেখে আসলেই খারাপ লাগে। আমরা এই দুর্যোগে আত্মীয় থাকুক আর না থাকুক, আমাদের দেশেরই তো মানুষ সবাই। আমরা সবাই একটু কিছু ডিরেক্টলি ইনডিরেক্টলি কাজ করতেই হবে। এমন খারাপ লাগে টিভিটা দেখলে, এই যে মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষকে পেতে পারি না। আমার মেয়েরা যেমন আজকে সকাল থেকেই বলছে যে মা একটু তুমি বিকাশ করো। আমাদের কিন্তু অনেক রকমের স্কুল, আমি এগ্রিকালচার, আমাদের একটা ইয়ে আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমরা ওখানে কিছু ডোনেট করছি। তারপরে বিভিন্ন আমরা তো দেখি বিকাশ নাম্বার গুলো, আমরা চাইলেই কিন্তু যার যার সামর্থ্য মতো এগিয়ে আসতে পারি। সত্যি কথা। থ্যাংক ইউ মিষ্টি আপু। শানু আপুর কাছে যাব। শানু কবির আপু, ভালো আছেন আপু? আমরা কথা বলছি আসলে দুর্যোগে কিভাবে মানুষের পাশে থাকা যায়। আপনার কোনো আপনজন আছে যারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত, তাদের কিভাবে খোঁজ নিচ্ছেন কিংবা কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন একটু জানতে চাচ্ছি শানু আপু। আপু আসসালামু আলাইকুম। আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে, আর আপনাদের প্রোগ্রাম দেখে আমাদের খুবই ভালো, আমরা খুবই খুশি, আনন্দিত। কারণ এই ধরনের প্রোগ্রাম আসলে দরকার ছিল। আমরা অপেক্ষায় থাকি কখন এই প্রোগ্রামটা হবে বা আমরা দেখবো, বা এতে যোগাযোগ করার ব্যবস্থাটা এটা খুবই ভালো। কারণ আমরা কিন্তু এর আগে কোনো প্রোগ্রামে এইভাবে যোগাযোগ করতে পারিনি বা এইভাবে কথা বলতে পারিনি। সেজন্য আপনাদের সুন্দর চিন্তা ভাবনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটু বলি, আমার মেয়ে আজকেই তার কাপড় চোপড়, আমার কাপড় চোপড় আমাকে না বলে লোকজন আসছে কাপড় চোপড় নিতে, ওদেরকে দিয়ে দিয়েছে। আমাকে না বলেই তার 3টা জামা, আমার 2টো জামা সে দিয়ে দিয়েছে। বলছে মা দিয়ে দিয়েছে, ওরা বন্যার জন্য আসছে তো মানুষকে দিবে, আমাকে বলছিল তো আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করছো। মানে ও মনে মনে ভাবছিল যে আমি কিনা রাগ হই, ঠিক আছে, আমাকে না বলে দিছে, কিন্তু দেওয়ার পরে মানে খুবই টেনশনে ছিল, মা কি বলে।
তারপর আমি একটু জিজ্ঞেস করলাম যে কোনটা কোনটা দিচ্ছ, আমি দেখলাম যে মোটামুটি ভালোটাই দিছে। আমি বলি ধন্যবাদ তোমারে, কারণ যদিও না বলে দিছো, কাজটা ভালো ছিল সেই জন্য তোমার মাফ করে দিলাম, ধন্যবাদ তোমারে, ঠিক আছে। এই হইলো কথা। আরেকটা কথা বলি, সেটা হলো আমার শ্বশুর বাড়িতে মানে সামনে পুকুর, তারপরে উঠোন, তারপরে ঘর, কিন্তু ঘর অনেক উঁচা, তারপরেও পানি একদম ঘরের ভিতরেও পানি। কিন্তু মজার বিষয় হচ্ছে খাটটা একদম উঁচা করা, আর মাছ ওইখানে পুকুর থেকে যে সমস্ত মাছ সেগুলো হলো আমাদের ওই যে ঘরের ভিতরে চলে আসছে, ওরা ওইখান থেকে মাছ ধরতেছে। মানে ওদের কাছে খুবই মজা হয়েছে পানি মানে ঘরে আসাতে, আর ওই যে শাপলা টাপলা এগুলো তুলে মাছটা মানে সব অনেক পুকুরের মাছ তো সব মানে ইসে বের হয়ে চলে আসছে, সেজন্য গ্রামের লোকজন মাছ ধরতেছে, মানে ওদের খুব একটা সমস্যা হয় নাই, মানে ওরা খুব আনন্দই আছে আর কি। ভালো, সেটাই সব সময় খোঁজ রাখতে হবে, ভালো থাকে যেন, এটাই হচ্ছে কথা। ধন্যবাদ শানু আপু। রেবেকা আপুর কাছে যাব। রেবেকা আপু, সেম কথাই বলবো, কি অবস্থা এবং দুর্যোগের এই সময়টা কেমন যাচ্ছে, আত্মীয় স্বজনের খোঁজ কিভাবে করে নেওয়া হচ্ছে, সবকিছু বলেন। ধন্যবাদ সম্প্রীতি জি, শুভ সন্ধ্যা। আসলে আমি তো উত্তরবঙ্গের, তারপরও আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে যাদের কাছে আমি শুনলাম যে এটা একটা বিপর্যয়, খুবই একটা খারাপ, দুঃখজনক। আমাদের দেশের মানুষ এত কষ্টে আছে, আমরা আসলে সবাই মিলে যদি কিছু একটা করতে পারি আমাদেরও ভালো লাগবে। আমি কিছু জায়গাতে খবর পেলাম তারা নাকি মেয়েদের যে ব্যবহারিক জিনিসগুলো, বাচ্চাদের খাবার, গবাদি, তারপরে আমার এক ছোট বোনের বান্ধবী, খারাপ পরিস্থিতি, তোর মামাদের দোতলা পর্যন্ত পানি উঠেছে, সে জায়গাটা আমি ঠিক নাম পারতেছি না। তো আমরা একটা ফান্ড জোগাড় করে পাঠিয়েছি কিছু, জানি না যতটুকু, তবে সবাইকে অনুরোধ করবো এই দুর্যোগের দিনে সবাই যদি সব পাশে দাঁড়ায়, আমরা যদি 10 টাকা করেও দিতে পারি, যা যতটুকু সম্ভব, কিন্তু অনেক একটা অ্যামাউন্ট আসে, হ্যাঁ, সেটাকে মোকাবেলা করার মতো সবার যাতে মন মানসিকতা আল্লাহ জাগ্রত করে। এবং এই দুর্যোগে মানুষগুলো যে কি কষ্টে আছে, একটা ছোট বাচ্চা একটা বোলের মধ্যে পানিতে আল্লাহ হায়াত দিয়েছে, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়া আজকাল আমাদের অনেক কিছু দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর মাধবী নামে আমাদের নেক্সাস লেডিস ক্লাবে একটা মেয়ে আমাদের সাথে মাঝে মাঝে জয়েন্ট হয়, ও কিন্তু অনেক কিছু করতেছে, মাধবীকে আমরা ধন্যবাদ জানাই। আর কিছু কিছু আবেগবশত যারা করতে যাচ্ছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা সাঁতার জানো না বাবা, একটা ছেলে মারাও গেছে, আবেগে কিছু করার দরকার নাই, যে সাঁতার জানো, যে প্ল্যানিং করে কাজটা করতে পারবা, তাদেরকে কিভাবে নৌকা, বোর্ড, তারপরে বিভিন্ন খাদ্য সামগ্রী, শুকনা খাবার সহযোগিতা করার জন্য প্ল্যান লাগে, মাফিক যারা ভলেন্টিয়ার করতে পারবে তারাই যাও, আবেগে কেউ যেও না। এখান থেকে তোমরা ফান্ড সংগ্রহ করো, কেউ ওখানে ডিস্ট্রিবিউট করো, এটা হচ্ছে কি একটা প্ল্যানিং কাজ, হ্যাঁ, এটা একটা মানুষের পাশে দাঁড়ায়, আবেগ চলে না, এখানে অনেক মানুষ জড়িত, হ্যাঁ। তো সবার কাছে অনুরোধ থাকলো যে যেভাবে পারে তাদের পাশে দাঁড়াতে, এবং আমরাও চেষ্টা করব আমাদেরও যাতে কোনো, তারা হয়তো আমাদের আত্মীয় স্বজন না, কিন্তু মানুষ তো সবাই, সবার ঊর্ধ্বে আমরা মানুষ। অবশ্যই অবশ্যই, খুব সুন্দর কথা বলেছেন রেবেকা আপু, থ্যাংক ইউ। এবং তারা আমাদের আসলে আমাদেরই আপনজন, একই দেশের মানুষ, আমরা সবাই একই মানুষ, আসলে একই সূত্রে গাথা। সত্যি কথা, খুবই সুন্দর কথা বলেছেন রেবেকা আপু, যে আসলে ছাত্ররা আবেগের বশে অনেকে চলেও যেতে চাচ্ছে, কিন্তু যারা সাঁতার জানে না তাদের জন্য নিজেরই আবার হিতে বিপরীত আনলেও একটা সমস্যা। যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী, শুধু ফাইন্যান্সিয়াল না, শারীরিকভাবেও যে যতখানি পারবে ততখানি করাটা ভালো। জাফরিন আপুর কাছে যাব। জাফরিন আপু, খুকু আপু, আমরা দুর্যোগ নিয়ে কথা বলছিলাম, আপনার সেক্ষেত্রে মতামতটা বলবেন খুকু আপু। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। হ্যাঁ আপু, আমাদের এই বন্যা দুর্যোগে সবার পাশে আসা উচিত, এবং অলরেডি আমরা আমাদের ভবনে 114টা ফ্ল্যাট, 114 জন অ্যালটি, আমরা গভর্নমেন্ট অ্যালটি। তো আমরা গতকালকে একটা ফান্ড তৈরি করেছি, একটা করেছি যে সবাই যে যার মতো সামর্থ্য অনুযায়ী আজকের মধ্যে টাকা জমা দিবে, এবং যার কাপড় চোপড় বা খাদ্য যে যেটা দিতে চায়, যে যেভাবে সাহায্য করতে চায়, আমাদের কমিটির তরফ থেকে আমরা ওদেরকে প্রস্তাব দিয়েছি।
তো অলরেডি আজকে সকাল থেকে এটা কার্যক্রম শুরু হয়ে গেছে, হয়তো কালকে আমাদের বন্টন শুরু হয়ে যাবে, মানে চলে যাবে এইটা নিয়ে আমাদের সেক্রেটারি বা সভাপতি। তা আসলে আমরা আমাদের যার যার ক্ষেত্র থেকে যেভাবে পারি আমাদের আসলে সাহায্য করা উচিত, সহযোগিতা করা উচিত। প্রত্যেকেরই ডিস্ট্রিক্ট কোথাও না কোথাও, হয়তো সবাই বন্যাগ্রস্ত দুর্গত হয়নি, কিন্তু না হোক, আপনজন না হোক, ওরাও আমার আপনজন, আমাদের দেশের মানুষ। যেমন আমার নানুর বাড়ি কুমিল্লাতে, যেখানে বন্যা অলরেডি অ্যাটাক করে ফেলেছে, কিন্তু আমার নানুর বাড়ির কাছাকাছি এখনো যেতে পারিনি। কুমিল্লার কোন জায়গাতে খুকু আপু? কুমিল্লাপুর হোমনা বাতাকান্দি এখানে। তো এখানে এখনো রাস্তাঘাট মাটি মোটামুটি উঁচু আছে, পাকা বাড়ি ঘর আছে। যা ফোন দিয়েছি যে এখন পর্যন্ত ওখানে সেরকম কোনো সমস্যা তৈরি হয়নি, কিন্তু অনেক পথঘাট মানে ভেঙে গেছে, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। কুমিল্লা থেকে আরেকটা এলাকায় যাওয়ার জন্য রাস্তাঘাট অনেকটা ডুবে গেছে। তো হয়ে যাবে যে কোনো, যেহেতু গোমতী নদীর বাঁধ যেহেতু ভেঙে গিয়েছে, আমাদের তো গোমতী নদীর পাড়েই, তো একটা না একটা সময় ওখানেও অ্যাটাক করবে। তো আমি মনে করি যে সবারই উচিত, সবাই যার যার যে যেখানে আছে সেই ক্ষেত্র থেকে ভাবে পারে, টাকা দিয়ে হোক বা খাবার দিয়ে হোক, কাপড় চোপড় দিয়ে হোক, সহযোগিতা এভাবে সবাইকে সবার সহযোগিতা করলে আমাদের দেশটা আসলে সংস্কার করার যে একটা নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, সেটা শুরু হয়ে যাবে, সেটা সুন্দর হবে। এবং আমাদের এটি এক পরীক্ষা, একটা পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়েছি অলরেডি, এই পরীক্ষা উত্তীর্ণ হবো ইনশাআল্লাহ। খুকু আপু, অবশ্যই আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করতে পারবো। দর্শক, আমাদের আপুর আমাদের সাথেই থাকবেন। একটা বিরতি নিয়ে আবার ফিরছি, আপনাদের সাথেই আমরা কথা শুরু করব। আমি দেখতে পাচ্ছি নাসিম আপু আছে, ফাহিম আপু আছেন, সোনিয়া আপু আছেন। আমরা একটা বিরতি থেকে এখনই ফিরছি। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আজকে কথা বলছি দুর্যোগের সময় কিভাবে মিলেমিশে আমরা মোকাবেলা করতে পারি, এরকম একটা বিষয় নিয়ে। এই মুহূর্তে জাস্ট আমার সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠলো একটা ছবি, এটা দেখে এত কষ্ট লাগছে। খারাতাইয়া বুড়িচং একটা জায়গা আছে, সেই জায়গা থেকে একটা ছবি এসেছে যে একটা বড় পাতিলের মধ্যে একটা বাচ্চা, জামা কাপড় পেঁচানো, তার মধ্যে বাচ্চাটা বেঁচে আছে। মানুষজন পেলো, ভেসে এসেছে, বাচ্চাটা আসলে নিঃশ্বাস নিচ্ছে, বেঁচে আছে, কিন্তু তার পরিবারের সবাই মারা গেছে। এরকম যে কত কত বাচ্চাদেরকে বাঁচানোর জন্য হাঁড়ি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছে বেঁচে থাকুক, কিন্তু আসলে ওর মা বাবার কি হচ্ছে, পরিবারের সবার কি হচ্ছে, কেউ কিন্তু জানে না। কি হবে শিশুগুলোর জানি না, কি যে অবস্থা ওখানে। আর দেখেন আমরা কি সুন্দর এখানে বসে আছি, এই জিনিসগুলো চিন্তা করলে না এত মনটা কাঁদছে। মিতালি আপু, বলে বোঝাতে পারবো না, এত কষ্ট লাগছে। এটা তো সত্য কথা, মানে মন ভারাক্রান্ত হয়ে যায়, চোখে পানি এসে যায়। দেশের যে পরিস্থিতি, মানে দেখার মতো না। তো এখন চলেন একটা গান শুনি, মানে এত কষ্ট লাগে এই সময়গুলো, যদি গান গিয়েও একটু আমরা সেটাই, মানে এটার জন্য ভালো লাগে যে এখানে এসে তাদের উদ্দেশ্যে আমরা কিছু মানে গান গেয়ে শিল্পী হয়ে যেটুকু করতে পারছি, এতে নিজেকে ধন্য লাগে আর কি, ধন্য মনে হয়। তো খেলিছ এ বিশ্বলয়ে, এটাই গাচ্ছি। কারণ সৃষ্টিকর্তা উনি মহান, কিন্তু উনি তো সব কিছুরই মূল হয়েছেন উনি। হ্যাঁ, তো ওনাকে উদ্দেশ্য করেই আর কি আমার এই গান গাওয়া। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি
মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এত সুন্দর করে গেলেন মিতালি আপু, মনে হলো একদম মনের ভিতর গিয়ে ধাক্কাটা দিল গানটা। কারণ ছবিগুলো দেখেই না, বাচ্চাদের ছবি দেখলে বিশেষত আমার নিজের বাচ্চার চেহারা মনে আসে, মনে হয় যে এটা তো আমাদেরই বাচ্চা, যে কেউই তো হতে পারে, তাই না? আমার তো মানে ওনার কাছেই সেই প্রশ্ন যে এত খেলা করতে পারো তুমি, কখনো ভাঙ্গো কখনো গড়ো, হ্যাঁ, নদীর এপার ভাঙে ওপার গড়ে, সে মহান সৃষ্টিকর্তা, সেই তো, তার ইশারা ছাড়া তো কিছুই হয় না। আসলে কেন সেইগুলো করেন তিনিই জানেন। আসলে আমরা জুমে চলে যাই, আমাদের নাসিম আপু আছেন, নাসিমা আজিম আপু। নাসিমা আপু একটু আনমিউট করবেন। খুব কঠিন সময় যাচ্ছে আমাদের দেশের মধ্যে, আমাদের নিজেদের মানুষরা এরকম বিপর্যস্ত অবস্থায়, দুর্যোগের মধ্যে বসে থাকা যাচ্ছে না। নাসিমা আপু, আপনার কি অবস্থা বলবেন আমাদের? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমরা মনে করতে বসে থাকবো, তাইতে পারবো না। জি নাসিমা আপু। আপু দুর্যোগের কথা কি বলবো, যে কিছুক্ষণ আগে যে আপনি হাড়ির মধ্যে বাচ্চাটা কথা বললেন, ওটা দেখে আমি বিকেলে অনেকক্ষণ মানে কান্নাকাটি করছি এবং মাগরিবের নামাজ পড়ে অনেক দোয়া করেছি। মনটা খুবই ভারাক্রান্ত। এরকম দুর্যোগ যেন জীবনে মানুষের না আসে। এরকম একটা দুর্যোগ আমার ছোটবেলায় ছিল, আমার অল্প অল্প মনে আছে, এবং সেটা হলো 69 সনের বন্যা, চরপেশন ভোলাতে। আমরা সেটা উপভোগ কাজে আমার আম্মা আমাদের 6 ভাই বোনকে নিয়ে টিনের চালের উপরে 3 দিন কাটাইছিলেন। হেলিকপ্টার গিয়ে আমাদের উদ্ধার করেছিল। আপনার বয়স কত ছিল তখন নাসিমা আপু? আমার 5 থেকে 6 বছর। আমার মনে থাকার কথা না, কিন্তু মায়ের গল্পতে জানি না ব্রেন হয়তো চার্জিং হইয়া কিছু কিছু মনে পড়ে, যে চালের উপরে ছিলাম, মা বলেছিল যে বাবা আমি এই একটা চাদর দিয়ে আমি এইভাবে ছড়ায় রাখলাম, তোমরা সবাই আমার বুকের নিচে থাকো। আমার আব্বা আমার বাসায় ছিলেন না নাকি, আব্বা একটা ট্যুরে গিয়েছিলেন, তো ওই শহরের পরে যে 3 দিন পর পানি নামার পরে নাকি সাংবাদিকরা এসে আমার আম্মার সাক্ষাৎকার নিয়ে আম্মাকে মানে হাইলাইট করার জন্য পেপারে বা অনেক কিছু করতেছেন, যে হাজবেন্ড ছাড়া 6টা বাচ্চাকে নিয়ে কিভাবে উনি বেঁচে থাকলেন। আমার আম্মা বলছে না, আল্লাহ আমাকে বাঁচাইছে, এটাই ভালো, আমার হাইলাইট করা দরকার না, আমাকে পেপারে দিবেন না। সেই গল্পটা এবং কিছু কিছু স্মৃতির মধ্যে পড়ে, যে আম্মা বুকের মধ্যে রেখেছিলেন। আমার একটা ছোট বোন ছিল, বয়স ছিল 3 মাস, ওর 3 দিন পর্যন্ত ওর কোনো শ্বাস করেনি। তখন ডাক্তাররা এসে বলছে রোদে দিয়ে রাখেন, একটু রোদে দিয়ে রাখছে, তারপরে ওর নিঃশ্বাস নিচ্ছে। অতএব এই কষ্টটা, আমার বুকে এত ব্যথা, আমার আম্মা নাই, আম্মার গল্পগুলিতে আমার ব্রেন চার্জিং হইয়া অনেক কিছু মনে পড়ছে, এবং আমি আর কিছু বলতে পারবো না। ওদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আসলে নাসিমা আপু মানে আসলে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় মায়ের আশ্রয়। বন্যা হোক, দুর্যোগ হোক, যাই হোক, যদি মা আগলিয়ে রাখে, পৃথিবী কেন মানে সবকিছু জয় করেও মায়ের বুকের মধ্যে থাকতে পারলে, সেই মাই আপনি পেয়েছিলেন, এটা আপনি সৌভাগ্যবান। আপনি সৌভাগ্যবান, এরকম একটা মা আপনি পেয়েছেন, আজকে পৃথিবীতে আছেন আপনি সেই মায়ের আশ্রয় থেকে। এই ভোলার বন্যায় 4 লক্ষ লোক নাকি মারা গিয়েছিল। আসলে আমরা আশা করি যেন আসলে এই বাচ্চাগুলো বেঁচে যায়, তাদের মা বাবা সবাই যেন বেঁচে যায়, এটাই, এছাড়া কিছু আসলে আর বলার নাই। সোনিয়াপুর কাছে যাব, সোনিয়াপু একটু আনমিউট করবেন। জি সোনিয়াপু, ভালো
জি, শুভ সন্ধ্যা। ভারী সময় যাচ্ছে তো সবাই একটু ভারী হয়ে আছি। আপনি কিছু বলেন সোনিয়া আপু। আপু আমাদের আসলে সময় ভালো না, আমাদের দেশটা ভালো নাই, দেশের মানুষগুলি ভালো নাই। আমরা তো আসলে সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু যখনই আমরা ফেসবুকে ঢুকি, যখনই দেখি যে ছোট ছোট বাচ্চাগুলি পানির মধ্যে মানে মারা যাচ্ছে, যখন দেখি যে মানুষ আর পশু পাখিগুলি ভেসে যাচ্ছে, আর বিড়াল, আমি আজকে একটা দেখলাম যে দুটা বিড়ালকে পাতিলের মধ্যে করে দিয়ে ভাসিয়ে দিয়ে বলছে তোরা বেঁচে থাক। তারপর যখন দেখছিলাম যে ফেনীর লোকেরা মাইকিং করছিল যে সবাই সময়কে মাফ করে দিবেন, আমরা আসলে অসহায়, আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমাদের মাফ করে দিয়েন, তখন না মাফ চাওয়াটা না দেখে না আসলে আমি নিজেকে না সামলাতে পাইনি। আমার চোখ দিয়ে এত কান্না আসতেছিল যে আমরা এত অসহায়, মানে আমরা এত মানুষ, তারপরে ফেনী লোকজন মানে মাপ চাচ্ছে একজনের কাছে, একজন তাও মাইকিং করে, মানে এত অসহায়ের মধ্যে আমরা আছি যে আমি নিজেও না বন্যা দেখেছি আপু, এখন তো তাও ত্রাণ যায়, আমাদের সময় না ত্রাণও আসে নাই। সেটা হলো 98 সনের বন্যা, আমি তখন ক্লাস 3 পড়ি মেবি। হ্যাঁ, আমাদের বাসার একদম মানে খাটের উপরে মানে চাল ছই ছই পানি চলে আসছিল, তখন আমার ছোট ভাইটা জন্ম নেয়। আর তখন আমাদের বাসায় প্রচুর পানি, মানে আমরা বাসার উঠানে না মানে পাইতাম না, এরকম একটা অবস্থা। তখন আমার আম্মা আমাদেরকে নানার বাসায় দিয়ে যায় যে যাতে পানিতে আমাদের কোনো প্রবলেম না হয়। তখন আমরাও ছোট ছোট, আমরা 4টা ভাই বোন। তখন আসলে এখন তো সবাই সবাইকে কত ভাবে হেল্প করে, ওই সময় না এত মানুষকে হেল্পও করতো না। আসলে আমরা অসহায়, আর এই অসহায়ত্বের সময় না তো কোথাও আসে না। আমরা এতটুকু করতে পারি যারা আসলে সরাসরি গিয়ে অথবা মানে টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে হেল্প করতে পারছি, না পারলে আমরা তাদেরকে তাদের জন্য নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। সত্যি কথা, আসলে সোনিয়া আপু ঠিক বলেছেন, যে যেভাবে পারি, যে যেভাবে পারি, আর সবচেয়ে বড় কথা নামাজ পড়ে দোয়া চাই আল্লাহর কাছে, যে যেই ধর্মে আছি আমরা প্রার্থনা করি, ইনশাআল্লাহ মোকাবেলা হবে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এখনই, সাথে থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা দুর্যোগে মোকাবেলা করি একসাথে মানুষের পাশে থেকে, সেটা নিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম, আপুদের সবার কথা শুনছিলাম, আমাদের স্টুডিও আপু এবং জুমের আপুদের সাথে। আমরা চলে যাব আমাদের জুমের আপুদের সাথে, আপুদের কথা বলছিলাম। নার্গিস আপুর কাছে যাব। নার্গিস আপু একটু আনমিউট করবেন। এই যে দুর্যোগের মোকাবেলার কথা বলছিলাম, কিভাবে কোথায় থাকা হচ্ছে এবং সেই সমস্ত 13টা জেলায় কি আপনার কোনো আপনজন আছে, খোঁজ নেওয়া হচ্ছে, কি করা হচ্ছে নার্গিস আপু? একটু আনমিউট করতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আসলে আত্মীয় বলতে অনেকেই আছে, তবে আমরা তো শহরের উপরে মানুষ হচ্ছি, যার ফলে ওই নদীর ধারের গুলো আমার শুধু টিভিতে আর ওই বই পুস্তকে বা পেপার দেখেই, এখন যেমন ফেসবুক সেইভাবেই জানি। চোখে অবশ্য পানি ধরে রাখতে পারি না, যদিও এগুলো কখনো দেখি নাই বলে। তারপরেও তো এগুলা তো যখন সামনে আসে, আর এখন তো এত কিছু, যার ফলে খুব সহজে এগুলো জানতে পারতেছি, খুব খারাপ লাগে। তো আমার অনেক কাজের লোক ছিল যারা ওই যে বন অঞ্চলের গুলোতে ছিল, এবং ওদেরকেও আমি অনেক সময় অনেকজনের বাসায় দিয়ে দিচ্ছি, যেহেতু কি বলে তারা একজন যদি পরিচিত হয় তখন দেখা যাচ্ছে ওরা 5-7 জনও আবার চলে আসতো অনেক সময়, যে আমরা এটা আমাদের এই অবস্থা, আমাদের এই, তখন মানে ওদের ওই সব কথা শুনে শুনে মনে হতো যে আমিও ওই জায়গাটা চলে গেছি, আর ওদেরকে আমার একদম আপনের মতো মনে হতো। এখন তো আমার অনেক কাজের লোকের সাথে আমার কন্ট্যাক্ট আছে, যার ফলে আমি এগুলো যেহেতু করিও, আবার কাউকে যে কাজে দিয়ে দেওয়া, নিজের কাছে রাখা, এরকমই খোঁজ রাখতে হবে। সেটাই নার্গিস আপু, সত্যি কথা। তরুয়াপুর কাছে চলে যাব, নার্গিস আপু শোনা যাচ্ছে না, তরুয়াপুর কাছে চলে যাব। তরুয়াপু, এই দুর্যোগ মোকাবেলায় কি করা হচ্ছে? মনটা ভারী হয়ে আছে, আপনি কিছু বলেন। আপু ধন্যবাদ। আসলে ভালো, সবাই ভালো আছে। আসলে দুর্যোগ, যে কোনো দুর্যোগে আপু মনটা ভালো থাকে না। আমাদের দেশে যেটা গেল গত
আন্দোলনগুলো, সেটাও কিন্তু এক ধরনের দুর্যোগ। সেটা মোকাবেলা করতে না করতে এই যে একটা শুরু হয়ে গেল। তো আপু আসলে আমি দিনাজপুরের মেয়ে, তো আমাদের ওইদিকে কোনো বন্যা আমি দেখিনি, ছোটকাল থেকে বন্যা দেখিনি। তবে আমি যখন ইয়েতে পড়তাম, ঢাকায় পড়তাম, তো 88 বন্যাটা আমি ঢাকায় দেখেছি। সেটুকু সেখানে আমি দেখেছি যারা প্রাণ দিতে গিয়েছিল, আমার পাশের বাড়ি, যে সে প্রাণের মানে নৌকা ডুবে মারা গিয়েছিল, সেটা আমি খুব ফিল করেছি। আর এখন খুব খারাপ লাগে আপু, যে আজকে দেখলাম যে ফেনীতে দড়ি বেঁধে বেঁধে মানুষকে রাস্তা দিয়ে পার করছে। তো আপু আমরা এত দূরে থাকি, তো চেষ্টা করছি যে কিছু যদি করতে পারি। আল্লাহর কাছে তো দোয়া ছাড়া তো আর কিছু নেই আপু। তারপরও আমার একটা ইয়ে আছে, একটা গ্রুপ আছে, দেখি কিছু যদি আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা হলো মনের দিক থেকে পাশে থাকি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বিপদ থেকে বাংলাদেশ, যে যার জায়গা থেকে আসলে যাই করতে পারি সেটা একটু একটু করে হয় না, বিন্দু বিন্দু দিয়ে অনেক কিছু হয়। সেটাই নাসিমা আপুর সাথে আমরা কথা বলেছি, মরিয়ম আপুর সাথে কথা বলবো। মরিয়ম আপু একটু আনমিউট করবেন। আপনার জায়গা থেকে কি করা হচ্ছে দুর্যোগের জন্য, কি বলবেন এই ভারী সময়টাতে? শুভ সন্ধ্যা সম্প্রীতি আপু, অতিথিদের শুভ সন্ধ্যা সবাই। হ্যাঁ, আমরা সবাই আজকে হৃদয়ে ভারাক্রান্ত হয়ে আছি। দেশের দুরবস্থায় আমরা সবাই চিন্তিত, কষ্ট পাচ্ছি। দুর্যোগে আমরা সবাই মনটা আহত হয়ে আছে। যে যেখানে আছি যেভাবে পারি আমরা সাহায্য, দোয়া, আল্লাহর কাছে দোয়া করছি এবং সাহায্য করছি। সাহায্য যতটা পারি সাহায্য করছি, এগিয়ে আসতেছি, তাদের জন্য দোয়া করতেছি। আসলে প্রতিদিন মানে আমরা খুবই কষ্ট পাচ্ছি, যে ভাষায় প্রকাশ করার মতো না। দোয়া করি আল্লাহ চাইলে সব কিছু ঠিক হয়ে যায়। আল্লাহ যেন বাংলাদেশের উপর রহমত নাজিল করে, সবাই বন্যা দুর্গত মানুষরা সবাই ভালো থাকুক, বিপদ মুক্ত হোক, সেই দোয়া করি। আসলে এটাই দোয়া করতে হবে, দোয়াই করতে হবে, আর নিজের জায়গা থেকে যাই করতে পারি। ধন্যবাদ মরিয়ম আপু। আসলেই শাহিন আপু, আপনি আমাদের আজকের এই আড্ডাতে এসে কেমন লাগলো? আজকে খুব বেশি আমরা আসলে মনটা তো আসলে খারাপ, তাও আপনাদের গানগুলো শুনে এত ভালো লাগছে। পরিশেষে এখানে এসে কেমন লাগলো আমাদের আপুদের সাথে কথা বলে, এবং আমাদের এই ভারাক্রান্ত সময়টা নিয়ে কি বলবেন সবশেষে? এখানে আসতে পেরেছি, খুবই ভালো লাগছে। আবার অন্যদিকে মনটাও খারাপ হয়ে আছে, যে এই যে বন্যার কারণে। আর আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা জমে এসছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলল। ওখান থেকে মনটা একটু হালকা লাগছে। আসলে এতক্ষণ পরে মনে হচ্ছে যে একটু হালকা হয়েছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা যে আমাদের এই অনুষ্ঠান আপনারা জুমে মানে ঢুকেছেন আর কি, আমাদেরকে দেখছেন, তার জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং নেক্সাস টেলিভিশনের কাছেও আমি অনেক কৃতজ্ঞ যে এই সময়ে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কথা বলার জন্য। এত সুন্দর করে কথা বলেন আপনি, আমি তো মুগ্ধ হয়ে গেছি। তারপর আপনি দেখতে যেমন সুন্দর, কথা বলেন সুন্দর, সব দিকে সুন্দর। হ্যাঁ, সব দিকে আপুকে খুবই ভালো লাগলো। এই আর কি। ধন্যবাদ। মল্লিকা আপু, আপনার কাছ থেকে জানতে চাবো কেমন লাগলো, এবার প্রথম এসেছেন আমাদের লেডিস ক্লাবের আড্ডায়। এসেছি আমি, ভালো লাগছে তো অবশ্যই। তো নেক্সাস টেলিভিশন অসংখ্য ধন্যবাদ জানাবো। আর পরিশেষে মানে এই আপুরা তারা জয়েন করছেন, তো তাদের সাথে আমরা পরিচিত হলাম, বা তাদের দুঃখ দুর্দশার সাথে আমরা সমবেদনা সবাই একসাথে এই দুর্যোগ মোকাবেলায় থাকছি। হ্যাঁ, তো এটা আমাদের আসলে বাংলার সবারই এটা মানে দুঃখ কষ্ট। তো এখান থেকে মানে সবাই এগিয়ে আসলে পরে এই মোকাবেলা সত্যিকারই একার পক্ষে তো সম্ভবই না। এরকম সবাই চিন্তা করতেছেন, আপুদের কাছ থেকে শুনলাম সবাই বেশ সচেতন আছে সবাই, এবং সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তা করবো আমরা সবসময় যে তুমি সৃষ্টিকর্তা ভালো করে দাও, সব দুর্যোগ যেন সবাই কাটিয়ে উঠতে পারে। কারণ এটার পরে তো আরো, যে আপনি বলছিলেন যে এটার পরেও আরো ওনাদেরকে সংগ্রাম করতে হবে, বাড়িঘরদর কি অবস্থায় আছে, আরো বেশি সমস্যা তখন দেখা দিবে। তো আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই যে তুমি সব ভালো করে দাও, তুমি একমাত্র মালিক ভালো করে দেওয়ার।
এটাই আমাদের ত্রাণ কাম্য কার্যে থাকবে। কিন্তু আসলে সত্যি বলতে খাবার দাবার তো দরকার, মেডিসিনও কিন্তু খুব মেডিসিন দরকার, খুব দরকার, বিশেষ করে স্যালাইনটা দরকার, আবার কিছু ওষুধ, বেসিক যে ওষুধগুলো ঠান্ডা ডায়রিয়া কাশি হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই পানি থেকে শুদ্ধ পানি দরকার। ভাবতে গেলে মানে বিভিন্ন সাইডে যে অসুবিধাগুলো, এই যে পানির যে ব্যাপক একটা মানে সমস্যা হচ্ছে দেশে, এটা যে কত রোগ ব্যাধি ছড়াবে বা কত পানিগুলো ভালো নেই, তো ভালো না থাকার কারণে এতে রোগ ব্যাধি হবে অবশ্যই। হ্যাঁ, তো ভাবার ব্যাপার আসলে। যাক, আসলে খুবই ভালো লাগলো আপনাদের দুজনকে, এবং এত সুন্দর করে গান শুনিয়েছেন আপনারা দুজনই, এত সুন্দর গান গান যে আমাদের মনটা অনেকখানি হালকা করেছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ। গানের কষ্ট মায়ও বোঝে না, ছোটবেলায় শুনছি, তখন গান গাই, কিন্তু চিন্তা করি এত সারাদিন গাইলেও তো কোনো কষ্ট হয় না তেমন, তো কিসের কষ্ট এত। কিন্তু আসলে এখন গান গেয়ে গেয়ে নিজে কাঁদি, মানে গানের কথার মধ্যে বা প্রার্থনা, তার কাছে যে প্রার্থনা করা, এটা যে কতখানি মনকে কাঁদায়, বা যেটা মুখে বলে প্রকাশ করা যায় না, গান দিয়ে কিন্তু গান দিয়ে করে বলা যায়। গানের কথাও মনে চলে আসছে। একটা আমরা আপনাদের গান দিয়ে আসলে আজকে আমাদের আড্ডাটা শেষ করব। তবে দর্শকের উদ্দেশ্যে বলছি, আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে আমাদের আজকের আড্ডা। আমরা আবার কালকে চলে আসবো সুন্দর কোনো টপিক নিয়ে। তবে দুর্যোগের সময় যাচ্ছে, আমরা যে যার জায়গা থেকে খুব সুন্দর করে মোকাবেলা করি, দোয়া চাই, সবকিছু একসাথে করাই সম্ভব। নিজেদের দেশ নিজেদেরকেই গড়তে হবে। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের নেক্সাস টেলিভিশনের সাথে সবসময় আছেন, সবসময় থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা একটা গান দিয়ে আমরা আজকে শেষ করি। আমরা কি ব্রাহ্ম সঙ্গীতটা গাইবো সকাতরে ওই কাঁদিছে সকলে, না মানুষের জন্য, আজকের এই দিনে আমাদের জন্য, মানুষের জন্য। তো যাই হোক, মানে এই গানটাই আসলে সেই সবার কথাই বলে দিবে। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে মানুষকে পণ্য করে, মানুষকে জীবিত করে, মানুষকে পণ্য করে, মানুষকে জীবিত করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু।